প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় ভেবে রাখি যে পরের দিন সকালবেলা ঘুমের থেকে উঠে রান্না বাড়া করে আমি জিমে যাব, কিন্তু এটা আর হয় না। ঘুম থেকে উঠে আর যাইতে মন চায় না। আজকেও তাই ভাবছিলাম সকালবেলা জিমে যাব, কিন্তু উঠে আর যাইতে মন চাইল না। দেরি করে উঠলাম, রান্না বসাইছি। আজকে রান্না করব পেঁপে তরকারি। যতই আমি ভালো করে রান্না করি না কেন, আমার ছেলেদের পছন্দ হবে না। ওরা খেয়ে বলবে মা ভালো হয়েছে, কিন্তু দিদার মতো হয় নাই। আমার দুই ছেলে আমার মায়ের হাতে রান্না বেশি পছন্দ করে। সকালে রান্না শেষ করলাম, এখন একটু ত্বকের যত্ন নিব। প্রচণ্ড গরম, রান্নাঘরে যত সময় রান্না করি এত পরিমাণে মুখটা ঘামে। রান্না করে এসে আগে মুখে একটা প্যাক লাগিয়ে নিলাম। এখন আগে ঘরে কত কাজ, এই যে কয়েকদিন যাবৎ কীর্তনে যাচ্ছি, এসে শাড়িগুলো ছেড়ে রাখি, এগুলো ভাঁজ করলাম, তারপরে মুখটা ধুয়ে আসলাম। খুব ক্ষুধা লাগছে, চলেন খাওয়া দাওয়া করি। আমি কিন্তু একদিনও সকালবেলা রুটি তরকারি খাই না, ওদের জন্য করে দিই। আমি খাই ডিম আর চা বিস্কুট সকালবেলা প্রত্যেক দিন। তো চা খাওয়া শেষ করে আমার বড় যাকে ফোন দিয়ে বারান্দায় এসে এই যে বসছি। বেচারা ফুল নিয়ে আসবে, আমি ফুল নেব। আসে না, অপেক্ষা করে দাঁড়াই আছি। একবার দাঁড়াই, একবার বসি, একবার উকি দিয়ে দেখি আসে নাকি, আসেই না। অবশেষে প্রায় 5-7 মিনিট পরে তিনি আসলেন। এখন সে ফুলগুলো আমার ব্যাগে দিয়ে গেছে নিচের থেকে, আমি তুলে নিলাম। আমার বড় যার গাছের ফুল আর এই যে কাঁঠাল, আজকে তার গাছের কাঁঠাল আর ফুল দিয়ে আমি পূজা করব। পূজার ফুল তো জোগাড় করা হয়ে গেল। এখন দুপুরবেলা কি রান্না বাড়া করবো সেই সব কিছু গুছিয়ে থুয়ে তারপরে আমি স্নান করতে যাব। আগে মশলাটা করে নিলাম, আর ওইদিকে আজকে হচ্ছে মাংস রান্না করব। মাংসটাও কাটা ধোয়া করে নিয়েছি, মশলাটা রেডি করে রেখে তারপরে এক বালতি জামা কাপড় কেচে ধুয়ে স্নান করে আসলাম। প্রত্যেক দিন এই জামা কাপড় কাচা থাকবেই। আমার দুই ছেলে একবার যে গেঞ্জিটা পরবে ঘামের গন্ধ হয়ে যাবে, আর পরবে না। আর আমার এই বাসায় ছাদ ব্যবহার করা নিষেধ, ছাদে কেউ যেতে পারি না। এই বারান্দাটার মধ্যেই সমস্ত জামা কাপড় মেলতে হয়। খুব বিরক্তিকর এই জিনিসটা। কোনো রকমে রেখে দিই, শুকিয়ে যায়। তারপরে বসলাম পূজা দিতে। আজকে ওই যে বললাম আমার বড় জায়ের গাছের কাঁঠাল দিয়ে পূজা করব। তার গাছের কাঁঠাল হয়েছে, আমাদের বাসায় দিয়ে গেছে। তা আমি ভাবলাম আগে পূজায় দিব, তারপরে আমি প্রসাদ খাবো। আমার বড় যার গাছের কাঁঠাল আর তার গাছের ফুল দিয়ে প্রাণ ভরে পূজা দিয়ে প্রসাদ খেয়ে তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে। তখন বেলা 12টা বাজে। রান্না করব। আর স্নান করতে যাওয়ার আগে তো সব গুছাই রাখে তারপরে স্নান করতে গেলাম। সব কিছু গোছানো থাকলে কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগে না। আজকে রান্না করব মাংস, আর এই যে পোলট্রি মুরগি রান্না করব আজকে। মুরগির পা খেতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। বেশ কিছুদিন হয়েছে পোলট্রি মুরগি আনে না, তো আমি আগের দিনে বলে রাখছিলাম যে পোলট্রি মুরগি নিয়ে আসবা, আমার খাইতে মন চাইছে। ওর বাবা খেতে পছন্দ করে না, আর ছেলেরাও এখন খেতে চায় না। তো রান্না বসাইছি। আজকে আবার আমার দুই ছেলেরই ওর বড় মাদের বাসায় নিমন্ত্রণ আছে। আমার ভাসুর যে ছোটো জন, তার আবার জন্মদিন। তো দুপুরবেলা ওদের দুই ভাইকে ওর বড় মা নিমন্ত্রণ করছে। ওরা দুই ভাই ওই বাসায় খাবে, শুধু ওর বাবা আর আমি আমাদের দুইজনের জন্য রান্না করলাম। রান্না বসাইছি, এর মধ্যে দেখি বাইরে কি সুন্দর বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি নামলে আমার একটু ভিজতে মন চায়, খুব ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতে। কিন্তু ওই যে বললাম আমাদের বাসার ছাদ ব্যবহার করতে দেয় না বাড়িওয়ালা, যার কারণে আর ভেজার তেমন সুযোগ নাই। বাসার কাছেই হচ্ছে রাস্তা, রাস্তায় যেয়ে তার ভেজা যায় না। এই যে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালার ভিতর দিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে, এটাই হচ্ছে আমার বৃষ্টি বিলাস। আমি এই হাত বাড়িয়ে দিয়ে বৃষ্টি ছুঁয়ে মন ভরে বৃষ্টিটাকে উপভোগ করি, কিন্তু ভিজতে পারি না। আগে আমি বৃষ্টি নামলেই বৃষ্টিতে ভিজতাম, কি যে ভালো লাগতো। আমার রান্না প্রায় শেষ, মাংস হয়ে গেছে। তারপরে হচ্ছে পোলাওটা রান্না করলাম। আজকে আর বেশি কিছু রান্না করব না, শুধু পোলাও আর মাংস। ওদের বাবা হচ্ছে পোলাও খেতে একদমই পছন্দ করে না, তারপরেও রান্না করলাম। আমার খেতে মন চাইছিল, খাওয়া দাওয়া করলাম। এর মধ্যে দেখি আবার অনেক মেঘ হয়ে গেছে। আমি তো ভাবতেছিলাম মাত্র খাওয়া দাওয়া শেষ করছি, এখন একটু রেস্ট নিব, তারপরে জিমে চলে যাব। হঠাৎ বাইরে তাকিয়ে দেখি এই অবস্থা। তারপর ভাবলাম আজকে আর জিমে যাওয়া হবে না, থাক একবারে সন্ধ্যাবেলা কীর্তনে যাব। এর মধ্যে দেখি আমার মা আসছে আমার বাসায়। মাও বাসায় ঢুকছে, আর বাইরে অন্ধকার হয়ে গেল, মনে হচ্ছিল যেন ঘোর সন্ধ্যা হয়ে গেছে। মা আসার কিছু সময় পর পরই ঝড় শুরু হয়ে যায়। সে কি ঝড়, তুমুল ঝড়।
মা আসার পর আমি বারবার শুধু একটা কথাই ভাবতেছিলাম, আমার মা এই ঝড় বৃষ্টির মধ্যে আমার বাসায় আসছে, মা তো এখন বেশি একটা আসে না, আমার এই 3 তলার উপর উঠতে মার কষ্ট হয়। তো হঠাৎ কি মন চাইছে আমার বাসায় আসছে। তো আমি বারবারই ভাবতেছিলাম আমি যদি জিমে চলে যেতাম, মার 10 মিনিট পরে আসলে তো আমাকে পাইতো না। আমি জিমে যাওয়ার পর মা হয়তো ফোন দিয়ে বলতো আমি আসছি, আমার যে কি মনটা খারাপ লাগতো। মা আমাকে না পেয়ে আবার এই 3 তলা সিঁড়ি বেয়ে কষ্ট করে নেমে চলে যেত বাড়িতে। তো মা আসছে আর জিমে গেলাম না, দিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, অনেক ঝড় বৃষ্টি হয়েছে। আমাদের মা মেয়ের বৃষ্টি বিলাস, ঝড় বৃষ্টির মুহূর্তটা আমাদের বেশ ভালো কাটছে। মা আসছে, আমার ছোট ছেলেও খুব খুশি। 3 তলার উপরে থাকি সারাক্ষণ একা একা, 2 ছেলে তো ওরা ওদের মতো থাকে, আমি আমার মতো থাকি। মা আসছে, তাও একটু মায়ের সঙ্গে অনেক ভালো সময় কাটালাম, কত গল্প গুজব করলাম। আর দেখেন কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর ঝড় বৃষ্টি শুরু হবার আগেই যে কারেন্ট গেছে 3:30টার সময়, সেই কারেন্ট তো আর আসে না। সন্ধ্যা হয়ে গেছে, আসে না, রাত 9টা বাজে কারেন্ট আসে না। আমি রাত 9টার পরে কারেন্ট আসলো, তারপরে এই যে চৌধুরীপাড়ায় কীর্তনে আসলাম। চৌধুরীপাড়ায় হচ্ছে অষ্টকালী লীলা কীর্তন, আর আমি যেতে পারতেছিলাম না, কি যে মনটা খারাপ লাগতেছিল। কারেন্ট আসবে, ছোট ছেলে আবার ঘরে একা থাকবে, ওরে তো আর একা রেখে যাইতে পারি না অন্ধকারে। তো কারেন্ট আসলো, তারপরে রাত বাজে 9টা, সোয়া 9টা, তখন আমি এই যে কীর্তনে আসলাম। মনটা পড়েছিল আমার এই কীর্তনের মধ্যে, শেষের দিন। আমি ভাবছি সন্ধ্যাবেলায় চলে আসবো কীর্তনে, কিন্তু তার হইলো না। আমি 9টার পরে আসলাম। এই যে এসে বেশি সময় কীর্তন শুনতে পারি নাই, কারণ আমার বড় ছেলের সঙ্গে বাসায় যাইতে হবে। এখানে এসে আমি 1-1.5 ঘন্টা বসছি, মন দিয়ে কীর্তন শুনছি, ওতে আমার মন ভরে নাই। আমার ইচ্ছা ছিল 3 থেকে 4 ঘন্টা কীর্তন শুনবো। কীর্তনের আসর থেকে উঠে আসলাম, আর আসার পরে এই যে এখানে আসা মাত্রই এই যে মামুনিটাও আমার পেছন থেকে এসে আমার কাছে এসে দাঁড়ালো। আমার বড় ছেলে ওকে দেখে বলতেছিল, মা ও বোধহয় তোমাকে কিছু একটা বলতে চায়। তারপর সে আমাকে বললো, আন্টি আমার মা কিন্তু আপনার ভিডিও দেখে, আমিও কিন্তু আপনার ভিডিও দেখি। গলাটা শুকাই গেছে। 1 গ্লাস শরবত খেতে আসলাম, শরবত খেলাম। তারপরে আসলাম এই কাকার দোকানে মার বাবার জন্য তুলসী মালা কিনতে। তুলসী মালা কিনলাম। এবার চলেন একটু একটু করে মেলাটা ঘুরবো, আর টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস আছে ঠাকুর ঘরের জন্য, কেনাকাটা করব। ওইদিকে আমার বড় ছেলে, সে ছিল আমার ক্যামেরাম্যানের দায়িত্বে। আমি এই দোকান সে দোকান ঘোরাঘুরি করে একটু কেনাকাটা করব, সে আমাকে ভিডিও করে দেবে। এই জন্য তার বন্ধুদের কাছ থেকে আমি তাকে ডেকে নিয়ে আসছি। সে তো আমার উপর একটু রেগে আছে, যাক তারপরেও ভিডিওটা করে দিছে, এটাই হচ্ছে বড় বিষয়। আর এই যে মেলায় এই মায়ের মূর্তিটা কি যে অসাধারণ ছিল। দোকানদার ভাইয়ের কাছে মায়ের মূর্তিটার দাম জানতে চাইলাম, ভাই যে দাম বললো তাতে আমার মাথা ঘুরে গেছে, প্রচুর দাম। স্বাদ আছে, সাধ্য নাই কেনার। তো এ দোকান সে দোকান ঘোরাঘুরি করে আমার টুকিটাকি যা লাগবে কেনাকাটা করলাম। যা দেখি তাই তো কিনতে মন চায়, কিন্তু জিনিসপত্রের এত যে দাম, কিচ্ছু ছোঁয়ার উপায় নেই। তারপরেও যেটুকু না কেনাকাটা করলেই না, খুবই প্রয়োজনীয় ছিল যে জিনিসগুলো, সেগুলো নিলাম। আর এই যে এই দোকানে এসে আমার বড় ছেলের এই যে গোপালের এই বিছানাটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এখন তো দরকার নাই, এখন তো গরমকাল চলতেছে। বললাম বাবা থাক, শীতের সময় কিনবো। আমার ছেলের এটা অনেক পছন্দ হয়েছিল, আমারও খুব ভালো লাগছে। তো ভাবলাম আবার যখন শীত আসবে, তখন মেলা এগুলো পাওয়া যায়, তখন কিনবো। নিলাম না, কেনাকাটা প্রায় শেষ। আর অল্প কিছু টুকিটাকি জিনিস কিনবো। আর এখান থেকে হচ্ছে আমার রাধা গোবিন্দের, গোপাল সোনার মাথার চুল নিলাম। তারপর হচ্ছে গোবিন্দের একটা বাঁশি নিলাম। মাথার চুলগুলো আগের যেগুলো ছিল নষ্ট হয়ে গেছে, আজ আবার নতুন করে নিলাম। সব কিছুই নিতে মন চায়। কয়েকটা দোকান ঘোরাঘুরি করে যে একটা জিনিস কিনবো তার উপায় নেই। আমার বড় ছেলেতে খুবই বিরক্ত হচ্ছিল, তার একটাই কথা, তাড়াতাড়ি কেনাকাটা শেষ করো, আর কত কিনবা। তারপরেই তো এখান থেকে 1 জোড়া করতাল নিলাম। আরও একটু কেনাকাটা বাকি আছে, কিন্তু ওইদিকে তো সে রেগে টম, তাড়াতাড়ি শেষ করো, এখন একটা পাখা নিব। আর এর মধ্যে দেখি এই যে আবার এই মামুনিটা আসছে, ও আমাকে দেখে চিনতে পারছে, আমি তোকে চিনি না। এসে বলতেছে, আন্টি আপনি ভিডিও করেন না? আমি কিন্তু আপনার ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। আসলে এটা হচ্ছে আমার অনেক অনেক বড় পাওয়া, যে ছোট ছোট বাচ্চারা যে আমার ভিডিওগুলো পছন্দ করে। তো একটা পাখা নিলাম। আর এই যে আমার বড় ছেলে তখন থেকে বিরক্ত, কেনাকাটা তাড়াতাড়ি শেষ করো, সে আর এখানে থাকবে না, এখন বাসায় যাবে। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। খুব মন চাইতেছিল যে আর একটু সময় থাকি। ও হচ্ছে সেই দুপুর 3টার সময় এখানে আসছে, ওর এখানে কাজ ছিল আজকে। তো রাত এখন 11টা বাজে, ওর বিরক্ত হয়ে গেছে, ও আর থাকবে না।
এত করে বললাম বাবা আর আধা ঘন্টা আমি একটু থাকি, আধা ঘন্টা একটু কীর্তন শুনি তারপরে যাব। কিছুতেই হবে না, এখনই বাসায় চলো। আর ওকে ছেড়ে দিলে পরে আমি কার সঙ্গে আসবো, এই জন্য ওর সঙ্গেই আমার চলে আসতে হইলো। মন্দিরে গেট দিয়ে বের হয়ে আসার সময় দেখা হইলো ওর কয়েকজন বন্ধুদের সাথে। ওদেরকে বললাম আমাকে বাসায় নিয়ে যাচ্ছে, আমি আর একটু কীর্তন শুনতে চাইলাম। ওরাও বারবার বলতেছিল আর আধা ঘন্টা থাকো, আন্টি একটু কীর্তন শুনুক। কিছুতেই হবে না, আমাকে নিয়ে বাসায় চলে আসলো।